সংসারটা যখন আমাদের আর সংসারের সমস্ত কাজকর্ম যখন আমাদেরই করতে হবে, তাই প্রত্যেক গৃহিণীর উচিত সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আজকের সংসারের সমস্ত কাজকর্মগুলোকে সুন্দর মতো সাজিয়ে নেওয়া প্রত্যেকের ঘর অনুযায়ী। তো সেই রকম ভাবে যদি একটু টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে আমরা সুন্দর করে সাজিয়ে নিতে পারি সবার প্রথমেই, তাহলে কোথাও গিয়ে কিন্তু বেশ খানিকটা সুবিধা আমাদের হচ্ছে। আর আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে প্রত্যেক গৃহিণীর উপকার হবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। সেলোটেপ তো আমরা প্রায় সময় নানান রকম কাজে ব্যবহার করে থাকি, কিন্তু দেখো বন্ধুরা, যখন কাজের শেষে এটাকে রেখে দেবো না, তখন এর যে লাস্ট মাথাটা কোথায়, তার পরের সময় যখন আমরা আবার এটাকে কাজে লাগাবো, তখন এর মাথাটা খুঁজে পাওয়া কিন্তু ভীষণই একটা মুশকিলের কাজের মধ্যে আমাদের করতে হয়। কেন বলতো? এই যে প্রথম মাথাটা, এটা খুঁজে বের করতে গেলেই কিন্তু অনেকটা সময় চলে যায়, সাথে কিন্তু অনেকটা আমাদের কাজে দেরি হয়ে যায়। তো তার জন্য কি করতে হবে? খুব সহজেই এর মাথাটা বের করার জন্য এইভাবে পেন দিয়ে না, এই সেলোটেপের ওপর এভাবে দাগ দেবে। তো দেখবে যেখানে এই দাগটা দিতে গেলে একটু মানে একটু এবড়ো-খেবড়ো মনে হচ্ছে, ঠিক সেখানটাতেই কিন্তু বুঝে নিতে হবে যে এখানেই কিন্তু মাথাটা শেষ হয়েছে। কেননা প্রত্যেকটা জায়গা সমান হলেও লাস্ট যে জায়গাটায় সেলোটেপের মাথাটা রয়েছে, সেখানটা একটু কিন্তু উঁচু-নিচু থাকবে। তো এইখানটায় কিন্তু আমরা খুব সহজেই পেনের দাগ অনুযায়ী বের করে নিতে পারবো। তারপর যদি মাথাটাকে আবারও হারিয়ে ফেলি, সেই ভয়ে কিন্তু আমি এখানে এইরকম ভাবেই রাখি। সেলোটেপটাকে নিয়ে নিয়েছি একটা ছোট্ট সেফটি পিন। তো প্রত্যেকবার কাজের শেষে যদি এইরকম ভাবে আমরা সেলোটেপটাকে একটা সেফটি পিনের সাহায্যে মুড়িয়ে তারপর লাস্ট মাথাটাকে রেখে দিই, তাহলে দেখবে বন্ধুরা, কাজের আবার যখন দরকার পড়বে তখন কিন্তু এই সেলোটেপটাকে নেভিগেশন করলেই আমরা বুঝতে পারবো যে এর মাথাটা কোথায় শেষ হয়েছে। আবার এই সেলোটেপটাকে দিয়ে রেখে দেবো। তো ছোট্ট টিপস ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। চলো দেখে নাও পরের টিপস। চাবির রিং কিন্তু আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি, কিন্তু খেয়াল করে দেখবে বন্ধুরা, একটা চাবির রিং এর মধ্যে যদি আবারও আমাদের চাবি লাগাতে হয়, সেক্ষেত্রে কিন্তু এই চাবির রিং এর যে মানে এই সার্কেলটা আছে না, এই সার্কেলের মাথার দিকটা এতটাই টাইট মতো থাকে না, যেটাকে এইভাবে হাত দিয়ে টেনে ধরে আমাদের ফাঁক করতে গেলে দেখা যায় হাতে ভীষণ পরিমাণে লাগে। তো আমাদের অন্যান্য চাবিগুলোও লাগাতে হবে, এরকমও কিন্তু আমাদের কাজ করতে হয়। তো মাথার দিকটা কিভাবে ভাগ করব যাতে কোনো রকম হাতে না প্রেসার দিতে হয় বা হাতের সামনের দিকটা না কোনোভাবে কেটে যায়, তার জন্য একটা ৳১ কয়েন নিয়ে নেবে। কয়েন নিয়ে এই চাবির রিং এর যে প্রথম মাথাটা যেখানে শেষ থাকবে, মানে এই সার্কেলটা একটা ২.৫ প্যাচের মতো থাকে। তো এই জায়গাটা দিয়ে এইভাবে কয়েনটাকে ঢুকিয়ে একটুখানি সামনের দিকটাকে ফাঁক করে নেবে। তারপর দেখবে মুখের কাছটা ফাঁক হয়ে যাচ্ছে। তারপর যদি তোমরা চাবিটাকে ঢুকিয়ে নাও, তারপর যদি মধ্যে থেকে পয়সাটাকে বের করে নাও, দেখবে বন্ধুরা, নখের তো ব্যবহার করতে হবেই না। খুব সহজে কিন্তু হাতের প্রেসার দেওয়া ছাড়াই সুন্দর মতো আমরা এই চাবির যে রিংটা, সেটাকে মানে ছিদ্রটাকে একটু হলেও ফাঁক করে নিতে পারবো এই পয়সাটা দিয়ে। তো এইভাবে যদি সংসারের কাজগুলোকে একটু, একটু করে বুদ্ধি খাটিয়ে করা যায়, সেক্ষেত্রে কিন্তু সুবিধা হয়। দেখে নাও পরের টিপস। আমি নিয়ে নিয়েছি এখানে থার্মোমিটার। আর এই ধরনের ডিজিটাল থার্মোমিটার কিন্তু আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই আছে। কিন্তু দেখবে বন্ধুরা, যেহেতু এগুলো ডিজিটাল না, তাই এগুলো কিন্তু ব্যাটারি থাকে, তাই এর যে সামনে একটা বাটন থাকে না, এই বাটনটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। মানে ডিজিটাল হওয়ার কারণে কিন্তু এই সুইচটা খুব তাড়াতাড়ি দেখা যায় গিয়ে যে কখনো হয়তো অন হচ্ছে, তো আবার কখনো দেখা যায় যে ঠিকঠাক মতো কাজ করছে না। যতই এখানে প্রেশার ক্রিয়েট করছি না কেন, দেখো একবার কিন্তু এখানে স্ক্রিনে নাম্বার দেখাচ্ছিল, ফের আবার এই স্ক্রিনটা চলে গেছে। তো দুটো থার্মোমিটারই কিন্তু প্রায় আমার নষ্ট হয়ে যাচ্ছে। তো কেন নষ্ট হয়ে যাচ্ছে? কিভাবে আমরা রাখবো যাতে অনেকদিন পর্যন্ত এই ডিজিটাল থার্মোমিটার গুলো ভালো থাকে? তো খেয়াল করে দেখবে, থার্মোমিটারের সামনের দিকে কিন্তু একটা ছোট্ট স্টিল মতো অংশ থাকে, আর এই স্টিল মতো অংশটা দীর্ঘদিন থার্মোমিটারের খাপের যে প্লাস্টিকের অংশ আছে, এর মধ্যে ভরে রাখতে রাখতে কিন্তু এই সামনের দিকের অংশটা নষ্ট হয়ে যায়। ফলে কিন্তু ডিজিটাল থার্মোমিটার গুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়। তাই কি করতে হবে? যদি সম্ভব হয় পুরো থার্মোমিটারটাকে এভাবে তুলোর মধ্যে পেঁচিয়ে রাখো। না হলে সামনের দিকের যে মাথার দিকে স্টিল অংশটা রয়েছে, সেটাকে এইরকম ভাবে তুলোর মধ্যে একটুখানি মুড়ে তারপর যদি তোমরা এই প্লাস্টিকের কভারটার মধ্যে রাখতে পারো, সেক্ষেত্রে দেখবে প্লাস্টিকের সাথে টাচ হবে না, আর তাতে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত এই থার্মোমিটার গুলো ভালো থাকবে। তো একেবারেই আমার নষ্ট হয়ে গেছে। পরবর্তী সময় যখন আমি কিনেছি অন্যান্য থার্মোমিটার, তখন কিন্তু এইরকম ভাবেই রাখছি, আর দীর্ঘদিন পর্যন্ত ভালো রয়েছে এভাবে রাখার ফলে। তো তাই তোমরাও কিন্তু এভাবে রাখো।
আশা করছি টিপসটা কাজে দেবে। চলো দেখে নাও পরের টিপস। শুয়ের মধ্যে সুতো পড়ার সমস্যাটা কিন্তু প্রত্যেক ঘরে ঘরে। আর আমাদের কাছে এই সমস্যাটা এতটাই কঠিন হয়ে দাঁড়ায়, বাড়িতে যদি বয়স্ক মানুষ বা বাচ্চা মানুষ কোনো রকম সেলাই কাজ করে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরই শুয়ের মধ্যে সুতো পড়তে হয়। আর শুয়ের পিছন দিকের অংশটা যেমনই হোক, সুতোটার জন্য কিন্তু অনেক সময় হয় যে ঠিকঠাক মতো আমরা শুয়ের মধ্যে সুতো পড়তে পারি না। কেননা শুয়ের মাথার দিকটা এতটাই অনেক সময় হয় ভোঁতা টাইপের হয়, বা হয়তো আমরা ঠিক মতো পারছি না, সেই কারণেও কিন্তু অনেকটা সময় নষ্ট হয়। তো কি করতে হবে, সুতোর সামনের দিকের অংশটা কোনো রকম মুখে দিয়ে না ছিঁড়ে বা কোনো রকম থুতু না লাগিয়ে কিভাবে আমরা শুয়ের মধ্যে সুতো ভরে নেব খুব সহজেই, তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ভাত। হ্যাঁ বন্ধুরা, এক দানা এরকম ভাত লাগবে। এরকম একটুখানি ভাত নিয়ে হাতের মধ্যে একটুখানি চেপে নাও। নেওয়ার পর কি করবে, এই যে সুতোর যে সামনের মাথাটা আছে না, সেই সামনের মাথাটার মধ্যে এইরকম ভাবে হালকা হাতে এভাবে ভাতটাকে একটু লাগিয়ে দাও। তারপর কয়েক মিনিটের জন্য রেখে দেওয়া হবে হালকা একটু শুকানোর জন্য। তাতে কি হবে, সুতোর সামনের মাথাটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে, মানে ঠিক যেরকম একটা কাঠি হয় না, ঠিক সেরকম ভাতটা লেগে হয়ে যাবে। তারপর যদি তোমরা এইরকম ভাবে শুয়ের মধ্যে সুতো পরিয়ে নাও, দেখবে কোনো দিকে সুতোটা নড়াচড়া করবে না, একেবারে ডিরেক্ট কিন্তু এইভাবেই আমরা শুয়ের মধ্যে সুতো পরিয়ে নিতে পারবো খুব সহজে। যেটা করতে আমাদের অনেকটা সময় নষ্ট হবে না, সাথে কাজটাও কিন্তু অনেকটাই সুবিধার হবে। তো ছোট্ট ছোট্ট টিপস গুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবে। এখন চলো দেখে নাও পরের টিপস। আলমারিতে যখন আমরা সমস্ত জামা কাপড় সুন্দর মতো রেখে দিই, তখন দেখবে বন্ধুরা ভাঁজে ভাঁজে কিন্তু একটুখানি কেমন পোকামাকড় ধরে যাওয়ার বা কেমন একটা গন্ধ হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। তাই সবসময়ের জন্য আমরা চেষ্টা করি আলমারির মধ্যে ন্যাপথলিন ব্যবহার করা। ন্যাপথলিন ব্যবহার করলে প্রত্যেকটা জামা কাপড় ভালো থাকবে, কোনো রকম জামা কাপড়ের মধ্যে পোকামাকড় আসবে না। কিন্তু অনেকেই আছে ন্যাপথলিনের গন্ধ সহ্য করতে পারে না, বা অনেক সময় ন্যাপথলিন গলে গিয়ে জামা কাপড়ের ভাঁজে ভাঁজে বিচ্ছিরি একটা দাগ হয়ে যায়, যে দাগ কিন্তু কোনোভাবেই উঠতে চায় না। তো কিভাবে আমরা জামা কাপড়কে সুগন্ধিযুক্ত রাখবো, সাথে ন্যাপথলিনও ব্যবহার করব না। অনেকেই ন্যাপথলিনের গন্ধটা সহ্য করতে পারে না, তাদের জন্য রইলো এই ছোট্ট টিপস। তো এখানে আমি নিয়ে নিয়েছি সাবান। আর সাবান ব্যবহার করার পর সাবানের যে কাগজের প্যাকেট বলো বা প্লাস্টিকের যে পাউচ প্যাকেটটা বলো, এই যে খালি প্যাকেটটা থাকে, এই প্যাকেটটাকে কি করব, এইরকম ভাবে জামা কাপড়ের ভাঁজে ভাঁজে রেখে দেবো। তাতে কি হবে, এই সাবানের যে একটা গন্ধ, সেই গন্ধের জন্য জামা কাপড়গুলো ভালো থাকবে, কোনো রকম পোকামাকড় জামা কাপড় কাছে আসবে না। আর সাথে কিন্তু জামা কাপড়ের মধ্যে যে একটা উগ্র ন্যাপথলিনের যেমন গন্ধ হয় না, সেই রকম গন্ধ কিন্তু জামা কাপড়ের মধ্যে হবে না। একটা নরমাল একটা গন্ধ থাকবে, কিন্তু যেই গন্ধটা খুব হাইলাইটও হবে না, সাথে কোনো রকম জামা কাপড় এইভাবে আলমারির মধ্যে রেখে দিলে পোকামাকড়ও ধরবে না। তাই যারা ন্যাপথলিন ব্যবহার করতে চাইছো না, তারা কিন্তু অবশ্যই এই সাবানের খালি প্যাকেটটা ব্যবহার করতেই পারো। আশা করছি টিপসটা কাজে দেবে। দেখে নাও পরের টিপস। বন্ধুরা দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি এই ধরনের একটা পুরোনো রঙের বালতি। আর এই ধরনের আমাদের প্রত্যেকের বাড়িতে রং হলে কিন্তু আমাদের এই ধরনের বালতিগুলো থাকেই। আর এই ধরনের বালতিগুলো কোথায় কিভাবে ব্যবহার করব এই না ভেবে বাড়ির এক কোনায় ফেলে রাখি। কিন্তু দেখবে বন্ধুরা, এই বালতিগুলো দিয়েও এত সুন্দর একটা রিউজ করা যাবে না, যেটা কিনা কাউকে বলে না দিলে তোমরা ধরতেই পারবে না যে এটা দিয়েও এত সুন্দর একটা জিনিস বানানো যায়। দেখো বন্ধুরা, কোনো রকম কাটাকাটি বা ভাঙাভাঙির দরকার নেই। খুব সুন্দর মতো ঘরের পড়ে থাকা যে রঙের বালতিগুলো থাকে, সেগুলো দিয়ে কিন্তু দারুণ একটা আইডিয়া শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবে। তার জন্য এখানে একটা রঙের বালতি নিয়ে নিয়েছি, আর বালতিটাকে প্রথমে ভালো করে ধুলো মুছে নিয়েছি। তো এই ধুলোটা মুছে নেওয়ার পর প্রথমে আমি কি করব, ঢাকনাটাকে সরিয়ে রাখবো। আর প্রথমে আমি বালতিটাকে দারুণভাবে কাজে লাগাবো। তার জন্য এর যে হ্যান্ডেলটা রয়েছে, সেই হ্যান্ডেলটাকে তোমরা চাইলে ভেঙেও নিতে পারো। আর এটা যেহেতু কোনো রকম সমস্যা করবে না, তাই এইভাবে কিন্তু কি করবো, একটা মোটা যে সেলোটেপ গুলো হয় না, এই সেলোটেপের সাহায্যে বালতির গায়ে ভালো মতো এই হ্যান্ডেলটাকে আটকে দেবো, যাতে করে কোনো রকম ভাবে হ্যান্ডেলটা নড়ানড়ি না করে। তো এইভাবে আটকে তোমরা নিতেও পারো, না নিলেও কোনো রকম কিন্তু সমস্যা নেই। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা ব্লাউজ পিসের কাপড়ের টুকরো। তোমাদের ঘরে যে ধরনের কাপড়ের টুকরো আছে, সেই কাপড়ের টুকরোই ব্যবহার করতে পারো। যদি ওড়না থাকে, ওড়নাও ব্যবহার করতে পারো। তবে এখানে যেহেতু আমার বালতিটা মোটামুটি ছোট, খুব একটা বড় না, তো সেহেতু কিন্তু আমার এখানে এই 10 লিটারের বালতি বলে আমার ছোট্ট এক টুকরো ব্লাউজের পিসই হয়ে গেল। যদি তোমাদের 20 লিটারের বালতি থাকে বা এর থেকে বড় বালতি থাকে, সেক্ষেত্রে কিন্তু বুঝে কাপড়টা নেবে। এবার এরকম ভাবে কি করতে হবে, একটুখানি কাপড়টাকে ভাঁজ করে নেবো, যেহেতু কোনো রকম কাটাকাটি করব না। তাই প্রথমেই কি করব, বালতির মাপ অনুযায়ী এরকম ভাবে লেন্থটা মেপে নিয়ে আমি
কাপড়টাকে হালকা ভেতর দিকে মুড়ে ভাঁজ করে দিলাম। এরপর কাপড়টাকে এইরকম ভাবে বালতির গায়ে জড়িয়ে নেবো। তো জড়ানোর জন্য কোনো রকম আমাদের সেলাই বা কোনো কিচ্ছু করার দরকার নেই বা কোনো রকম এলাস্টিক লাগানোর দরকার নেই। যেহেতু কোনো রকম কাটাকাটি ছাড়াই অনেকেই আছে সেলাই করতে পারে না। সেক্ষেত্রে কোনো রকম কাটাকাটি ছাড়াই কিন্তু সুন্দর মতো এই জিনিসটা আমরা এইভাবেই বানিয়ে নিতে পারবো। ভিতরের দিকে কি করব? কাপড়টার এই একটা অংশে আমরা এরকম ভাবে সেলোটেপ লাগিয়ে নেবো। তো তোমরা চাইলে কিন্তু দড়িও বেঁধে নিতে পারো। পরবর্তী সময় কিন্তু আমি দড়ি বাঁধবো। তোমাদের কাছে যদি এরকম সেলোটেপ না থাকে, সেলোটেপ না দিয়েও কিন্তু করতে পারো। এরপর একটা দিকের অংশকে এরকম ভাবে সেলোটেপ দিয়ে আটকে নিয়েছি। আর সামনের দিকের অংশটাকে কি করব? একটা ফোল্ড করে নেবো। বাইরের দিকের অংশটাকে এরকম ভাবে একটা ভাঁজ করে নিয়ে শেষের অংশটাকে কি করব? আমি আর কিন্তু এদিকে সেলোটেপ দিচ্ছি না। এদিকটায় কিন্তু আমি দিয়ে দেবো একটা দড়ি। তো তোমাদের কাছে যদি দড়ি থাকে বা কোনো লেস থাকে, যে শৌখিন লেসগুলো হয় না ব্লাউজে লাগানোর জন্য, একটুখানি গ্লেজি থাকবে বা একটু গোল্ডেন ওয়ার্ক করা থাকবে, সেই ধরনের লেসও কিন্তু ভালো হবে। এক্ষেত্রে এরকম আমি একটা দড়ি নিয়েছি। এই দড়িটাও কিন্তু জামা কাপড়েরই দড়ি, তাই গেটআপটাও কিন্তু সুন্দর লাগছে। এই ধরনের একটা দড়িকে কি করব? এরকম ভাবে উপরের দিকের বালতির অংশটার মধ্যে এইভাবে ঘুরিয়ে নিয়ে একটা বো মতো করে বেঁধে নেব, যাতে দেখতেও সুন্দর লাগে আর কাপড়টাও যেন টাইট মতো থাকে। এবার হয়তো তোমরা বলবে যে এই দড়ি ঠড়ি দিয়ে বাঁধলে খুব একটা পোক্ত হবে না। তাহলে কিন্তু তোমরা কোনো রকম ভাবে এলাস্টিক লাগিয়ে নিতেও পারো বা কোনো রকম ভাবে এই দুটো জয়েন্টকে সেলাইও করে নিতে পারো। যেহেতু কোনো রকম সেলাই ছাড়া, যাতে সবার পক্ষে জিনিসটা করতে সুবিধা হয়, তাই কিন্তু এখানে আমি কোনো রকম সেলাই দেখাচ্ছি না। তো এইভাবে দড়ি দিয়ে বেঁধে নিলেও কিন্তু কোনো রকম ভাবে খুলবে না। আর দড়ি দিয়ে বেঁধে নিলে কিন্তু পরবর্তী সময় তোমরা এই কাপড়টা খুলে কাচতেও পারবে, আবার পরবর্তী সময় কিন্তু ব্যবহারও করতে পারবে অন্যভাবে। তো ওইদিকে কিন্তু আমি বালতির কাভারটাকে রেডি করে নিলাম আর এদিকে নিয়ে নিয়েছি এরকম একটা পুরোনো টি শার্ট। আর এই ধরনের পুরোনো টি শার্ট নাও বা পুরোনো কোনো ওড়না নাও, সেই ওড়না যাই নাও না কেন, এখানে যেহেতু আমি টি শার্ট নিয়েছি, টি শার্টটাকে প্রথমে উল্টো করে নিলাম। এবার উল্টো করে নেওয়ার পর বুকের কাছের অংশটা দিয়ে এইরকম ভাবে একটা রাবার ব্যান্ডকে টাইট করে আটকে নেবো। তো এটা কিন্তু প্রথমে টি শার্ট যদি নাও বা শার্ট যদি নাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রথমে উল্টো করেই করে নিতে হবে। এবার গলার কাছের অংশটাকে টাইট করে বেঁধে নিয়ে টি শার্টটাকে সোজা করে নিয়েছি। এবার দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি পুরোনো বেশ কতগুলো জামা কাপড়, যেগুলো কিনা ছিঁড়ে ফেটে গেছিল বা প্রত্যেকদিন ব্যবহার হয় না। এই ধরনের বেশ কিছু জামা কাপড় কিন্তু এই টি শার্টটার মধ্যে তোমরা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর ছোট্ট একটা কুশান বালিশের মতো তৈরি হবে। তো তোমরা এখানে চাইলে ঘরে যদি কোনো রকম তুলো থাকে, সেই তুলোটাও ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু খুব সুন্দর হবে। বা এই ধরনের শীতের যে সমস্ত জামা কাপড় হয়, কোথায় রাখবো না রাখবো আমরা ভেবে পাই না, সেইভাবেও কিন্তু এই সমস্ত জামা কাপড় এর মধ্যে ঢুকিয়ে দিতে পারো। আর ওপরের দিকের যে খালি মাথাটা ছিল, সেই মাথাটাকে আবার এইরকম ছোট্ট ছোট্ট কুচি দিয়ে ওপরের দিকটাকেও কিন্তু আমরা ফোল্ড করে দেবো। তো এই দিকটাকেও কিন্তু কোনো রকম সেলাই ছাড়াই আমরা আটকাবো। আর এই দিকটাকে আটকানোর জন্য কিন্তু এরকম একটা ছোট রাবার ব্যান্ড ব্যবহার করছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর মতো কিন্তু একটা বালিশ মতো তৈরি হয়ে গেল, কোনো রকম সেলাই ছাড়া, কোনো রকম কাটিং ছাড়া। আর এইভাবে যদি আমরা পুরোনো জিনিসের রিউজ করতে পারি, সেক্ষেত্রে কোথাও গিয়ে কিন্তু আমাদের বেশ খানিকটা সুবিধা হচ্ছে। দেখো কত সুন্দর কিন্তু একটা কুশান টাইপের বালিশ আমরা তৈরি করে ফেললাম। এরপর দেখো বন্ধুরা, এই কুশানটাও তৈরি হয়ে গেল আর ওদিকে বালতির যে কাভার সেটাও কিন্তু তৈরি হয়ে গেল। আর এদিকে পড়ে রইলো ঢাকনা। ঢাকনাটাকে কোনো কিছু করার দরকার নেই। এরকম পুরোনো এক টুকরো এরকম আবার কাপড়কে কোনো রকম সেলাই ছাড়া জাস্ট কাভার পরিয়ে দেবে ঢাকনাটা। এবার দেখো কত সুন্দর মতো কিন্তু ঢাকনাটাকে আটকানো যাচ্ছে। আর ওপরে এই কুশানটাকে দিয়ে দাও। কত সুন্দর মতো হলো না একটা টুল বানানো। আর এই শুধুমাত্র এটাকে যে টুল ভাবে ব্যবহার করবে তা কিন্তু নয়, এটা কিন্তু আমরা দুভাবে ব্যবহার করতে পারি। সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কি কি ভাবে ব্যবহার করতে পারবো। এখানে দেখো ছোট্ট একটা টুল মতো তৈরি করেছি, তো যার মধ্যে কিনা আমরা খুব অনায়াসেই বসে পড়তে পারবো। আর বাড়িতে গেস্ট আসলে তোমরা যদি এই টুলটা সামনে রাখো টি টেবিল হিসাবে, তাহলেও কিন্তু ভালো লাগবে। আর তোমরা যদি কাউকে বলে না দাও যে এটা একটা রঙের বালতি দিয়ে বানানো হয়েছে বা ঘরে পড়ে থাকা পুরোনো একটা বালতি দিয়ে বানানো হয়েছে, সেক্ষেত্রে কিন্তু না বলে দেওয়া পর্যন্ত কেউ বিশ্বাসই করতে পারবে না। আর এর মধ্যে তোমরা হয়তো ভাববে যে জিনিসটা আমরা বসতে পারবো কিনা। হ্যাঁ বন্ধুরা, দেখো আমি তোমাদেরকে এইটাতে বসে দেখাচ্ছি যে কোনো রকম সমস্যা ছাড়াই কিন্তু এর মধ্যে বসা সম্ভব। হয়তো তোমরা ভাববে যে ওয়েটটা ক্যারি করতে পারবে কিনা। না বন্ধুরা, এই ওপরে কুশনটা করে দেওয়ার কারণে কিন্তু বসার জন্য দারুণভাবে একটা সুবিধা হয়েছে। আর এইভাবে যদি আমরা বসার জন্য হিসেবে ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে কিন্তু ছোট্ট একটা টুল হিসেবে আমরা এটাকে ব্যবহার করতেই পারবো। এছাড়াও এটাকে আমরা লন্ড্রি ব্যাগ হিসেবে ব্যবহার করতে পারবো, যেহেতু কাভার একটা ঢাকনা রয়েছে। তো কিভাবে, দেখো প্রত্যেক দিনের জামা কাপড়গুলো আমরা একবারে তো কাচি, তো সেই সমস্ত সারাদিনের জামা
জামাকাপড়গুলো এদিক ওদিক ছড়িয়ে না রেখে এটাকে যদি লন্ড্রি ব্যাগ হিসেবে আমরা কাজ করি, এর মধ্যে সমস্ত ঝাড়া জামাকাপড়গুলোকে রেখে উপর থেকে একটা ঢাকনা আটকে দিই, আর এটাকে যদি বাথরুমের সামনে রাখি সেক্ষেত্রেও কিন্তু আমরা এটাকে লন্ড্রি ব্যাগ হিসেবে ব্যবহার করতে পারবো। তো আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।